মেঘ বিপদে। বাট স্যার, ম্যামকে তো। বাসার দিকে অগ্রসর হও জলদি, ওরা আমার স্ত্রীকে মেরে ফেলবে। আমান চিৎকার করে বলে সবাইকে। আমানের কথায় দ্রুত নিজেদের অবস্থান ঠিক করে সবাই। আমানের ঘাঁটি তার এক গার্ড চালায়। আমান পেছনে বসে। ড্রাইভার ড্রাইভ করার মতো অবস্থাতে নেই। এদিকে মাথায় হাত দিয়ে চোখ খোলার চেষ্টা করছে মেঘ। কেউ হয়তো তার মাথায় তীব্র আঘাত করেছে এমন বোধ হচ্ছে মেঘের। আল্লাহ! মেঘ পাশের দেওয়াল ধরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার ব্যর্থ হয়ে পড়ে যাচ্ছে। চোখ দুটো কোনো মতে খুলতে দেখতে পাই অন্ধকার একটা রুম। আশেপাশে ঝিঝি পোকার ডাক, ঝিনঝিন শব্দ হচ্ছে। মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। কি করে কি করবে তা বুঝে উঠতে পারছে না মেঘ। হঠাৎ কি দিয়ে কি হয়ে গেল কিছুই মাথায় আসছে না। আমান তাদের পাঠানো ঠিকানায় চলে আসে। আমান গাড়ি থেকে নামতেই আমানের ফোনে একটা ফোন আসে। স্যার, আপনি ওখানে দাঁড়ান, আমরা আসছি, আপনাকে দেখতে পেয়েছি আমরা। তোমরা চাওটা কি আমার থেকে? তোমরা যা চাও আমি সব দিতে রাজি আছি। কত টাকা চাও? আমার স্ত্রীকে ছেড়ে দাও। স্যার, টাকা চাইলে তো সমস্যা ছিল না, আপনি ওখানে দাঁড়ান, আমরা আসছি। লোকগুলো মেঘকে ধরে নিয়ে বাইরে আসে। মেঘ হাঁটতে পারছে না। লোকগুলো মেঘকে ধরে নিয়ে আসছে। আমার মেঘকে দেখে হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়। স্যার প্লিজ, কন্ট্রোল। ম্যাম এখনো আমাদের কাছে আসেনি। আমার নিজেকে শান্ত করার চেষ্টা করছে। মাত্রই মেঘকে নিয়ে লোকগুলো আমানের থেকে কিছুটা দূরত্বে দাঁড়ায়। মিস্টার খান, আপনার স্ত্রী এখানে। লোকগুলো মেঘকে ছেড়ে দেয়। মেঘের সামনে আমানকে দেখে হেঁটে আসতে যায়, কিন্তু হঠাৎ করে পেছন থেকে কিছু একটা শব্দ শুনতে পায় সবাই। আমানের লোক পুরো জায়গাটা ঘিরে ফেলেছে, আর মেঘ মাঝ রাস্তায় হোঁচট খেয়েছে। আমান দৌড়ে মেঘের কাছে আসে, আর অপরদিকে লোকগুলো সবাই বন্দী হয়। মেঘ আমানকে শক্ত করে জড়িয়ে ধরে আর কেঁদে দেয়। কেঁদো না, আমি আছি তো, কিচ্ছু হবে না। মেঘ কাঁদতেছে, আর আমান মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমান মেঘকে কোলে তুলে নেয়। হঠাৎ মেঘ আমানের কাঁধ থেকে হাতটা সরিয়ে সামনে থেকে জড়িয়ে নেয়। আরেকটা গুলির শব্দ। আহ! মেঘ আমানকে খামচে ধরে। আমান বুঝতে পারে আমানের দিকে আসা গুলিটা মেঘের লেগেছে। আমানের হাত রক্তে ভরে যায়। সময় যেন হঠাৎই থমকে গেল। শব্দগুলো থেমে গেল। মেঘের যন্ত্রণা বাড়তে থাকলো। চোখ দুটো বুজে এলো। আমানের পৃথিবী যেন থমকে যাচ্ছিল। পায়ে ভর দিয়ে মাটিতে দাঁড়ানোর শক্তিটাও নেই। মেঘ! পাশ থেকে গার্ডরা আসে আমানের কাছে। স্যার, গাড়ির ভেতরে চলুন। আমানের ধ্যান আসে। আমান মেঘকে নিয়ে গাড়ির ভেতরে ওঠে। আমান মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মেঘের রক্ত আমানকে পাগল করে দিচ্ছে। মাথায় কিছুই আসছে না আমানের। ভীষণ কষ্ট হচ্ছে মেঘকে এইভাবে দেখে। চোখ খোলো মেঘ, চোখ খোলো। আমার কষ্ট হচ্ছে তোমাকে এইভাবে দেখতে। প্লিজ, তুমি এইভাবে চুপ করে থেকো না। আমি এখনো তোমায় ভালোবাসি কথাটা বলিনি। প্লিজ মেঘ, তুমি এমনটা করো না, চোখ খোলো। আমায় ক্ষমা করো সব কিছুর জন্য। আমি আর তোমার থেকে কিচ্ছু লুকাবো না। মেঘ, আমি তোমায় ভীষণ ভালোবাসি। থাকতে পারবো না তোমায় ছাড়া, কাটাতে পারবো না একটা মুহূর্তও। সত্যি বলছি, আমায় ক্ষমা করে দাও। যদি কিছু ভুল করে থাকি, তবুও এইভাবে চুপ করে থেকো না। চোখ খোলো মেঘ। আমান বাচ্চাদের মতো করে কাঁদছে। আমানকে দেখে সবাই অবাক হচ্ছে। এত বছরে আমানকে কখনো কাঁদতে দেখেনি কেউ, কিন্তু আজ সে শুধু কাঁদছেই না, বরং চিল্লিয়ে উঠছে বারবার। আমানের অবস্থা তার কষ্ট প্রকাশ করে দিচ্ছে। ওর ভেতরে কি হচ্ছে তা সবাই বুঝতে পারছে ওর অবস্থা দেখে। অনেকটা রাস্তা ফুল ফোর্সে গাড়ি চালিয়ে প্রায় 1 ঘন্টা লেগে যায় শহরে আসতে। শহরে এসে মেঘকে সোজা হসপিটালে নিয়ে যায়। মেঘকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আমান বাইরে থাকে যায়। ভেতরটা ভেঙে যাচ্ছে। মেঘকে সত্যি এইভাবে দেখা সহ্য হচ্ছে না আমানের। কষ্টে হু হু করে কেঁদে উঠছে বারবার। এটাই কি তাহলে ভালোবাসা? এটাই কি মায়া? সত্যি কি মায়া নাকি ভালোবাসা? 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার আল্লাহর কাছে প্রার্থনা করেই চলেছে। ভেতর থেকে ডক্টররা এখনো আসেনি। এদিকে চারিদিকে মেঘের অ্যাক্সিডেন্টের কথা জানাজানি হয়ে গেছে। আমানের জন্য প্রেস হসপিটাল ঘিরে রেখেছে। আমানের বডিগার্ডরাও তাদেরকে বলছে সে এখন কথা বলার মতো অবস্থাতে নেই। তাই কেউ সাহস করে ভেতরে আসতে পারছে না। বাংলাদেশ টিভিতে সংবাদ দেখে টিমির সামনে কেঁদেই চলেছে। ইয়া আল্লাহ, এটা কি হলো?
আমি কি করব আপু তোকে ছাড়া? রিমি সমানে আমানের কাছে ফোনের পরে ফোন করেই যাচ্ছে, কিন্তু সেটা আনরিচেবল দেখাচ্ছে। রিমির চিন্তা আর কষ্ট উভয়ই বেড়ে চলেছে। রিমি বাবাকে কিছু বলতে পারছে না, বাবা অসুস্থ হয়ে পড়বে এগুলো শুনলে। নিজে ভেতরে চাপা কষ্ট রেখেছে, কিন্তু রিমি অবাক হচ্ছে মাহিমা বেগমকে দেখে। ওনার ভেতরে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারছে না রিমি। যে মা মেয়ের জন্য পাগল হয়ে যেত, মেয়ে চোখের আড়াল হলে কি করবে তা ভেবে পারত না, আজ মেয়ের এত বড় একটা ক্ষতি হয়েছে শুনেও কোনো হুঁশ নেই তার, যেন কিছুই হয়নি। রিমি রুমে বসে ব্যাগ প্যাক করছে, রওনা হয়। রিমি কোথায় যাচ্ছিস? কোরিয়া। কোরিয়া যাচ্ছিস কেন? তুমি কি আদৌ একজন মা? আমার কেমন যেন সন্দেহ হয়। রিমির কথায় মাহিমা বেগম ক্রোধান্বিত হয়ে যায়। বাবার খেয়াল রেখো, কথাটা বলে রিমি চলে আসে। নাইট ফ্লাইট বুক করে এদিকে কোরিয়ায়। বেশ কিছু সময় পর ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে দেখে আমান দৌড়ে যায়। ডক্টর, আমার স্ত্রী। ডক্টর তার মুখটা গোমড়া করে রেখেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। ডক্টর, হাউ ইজ শি নাও, প্লিজ টেল মি। কাম ডাউন মিস্টার খান, শি ইজ সিরিয়াস লেটার, জাস্ট প্রে। হোয়াট ডু ইউ মিন জাস্ট প্রে? I will finish all of this world even she is not all right. মিস্টার খান, প্লিজ কাম ডাউন। তোমার কষ্ট আমরা বুঝি, কিন্তু আমরা শুধু একজন ডক্টর, ঈশ্বর নই। ডক্টর কথাগুলো বলে চলে যায়। আমান সেখানেই বসে পড়ে, পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। মেঘ, আমি তাকে ছাড়া বাঁচব না, সে আমার নিঃশ্বাস। যখনই আমি তাকে এই অবস্থায় এনে দেখি। আমান আর কিছুই বললে না, বাচ্চাদের মতো করে কাঁদছে। আমানের গার্ডদের হৃদয়কে স্পর্শ করছে এইগুলো। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে কি করে? সেখানে কেটে গেছে আমানের রাত। মেঘের সেন্স এখনো আসেনি, একটা রিমের ভেতরেই রয়ে গেছে সে। আমানের গার্ডরা তাকে রক্তের পোশাক বদলে দিয়েছে। কাঁদতে কাঁদতে চোখটা লাল হয়ে গেছে। সারা রাত বিন্দু মাত্র ঘুম হয়নি তার। রিমি এয়ারপোর্টে এসে নিজেকে লুকিয়ে নেয় কালো মাস্ক আর ক্যাপ দিয়ে। রিমি সোজা মেঘকে রাখা হসপিটালের দিকে রওনা হয়। রিমি প্রায় কিছুক্ষণের মাঝে হসপিটালে পৌঁছে যায়। স্টাফরা প্রথমে রিমিকে আটকালেও পরে রিমির পরিচয় জানার পরে তাকে ভেতরে যেতে দেওয়া হয়। রিমি দৌড়ে আমানের কাছে আসে। একটা সাদা শার্ট পরে আছে আমান, চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল হয়ে আছে, ক্ষুধার্তও দেখাচ্ছে। বড্ড অগোছালো লাগছে আমানকে। রিমি পাশে থাকা বডিগার্ডের দিকে তাকায়। সে কি রাতে খাবার খায়নি? না ম্যাম, কাল রাত থেকে সে এভাবেই কাঁদছে। আমরা কেউই তাকে সামলাতে পারিনি, তার ভেতরের দুঃখগুলো তাকে বারবার বিরক্ত করছে। হে আল্লাহ। রিমি আমানের দিকে যায়। ভাইয়া। আমানের কাঁধে হাত দিয়ে আমান পাশ ফিরে রিমিকে দেখে অবাক হয়। তুমি এখানে? ওর এই অবস্থা, ওর সাথে থাকবো না সেটা কি করে হয়? আমানের কষ্টগুলো রিমি বুঝতে পারছে, আর এটাও বুঝতে পারছে যে ওর বোনটা কত লাকি, এত ভালোবাসার একটা মানুষ পেয়েছে। ভাইয়া, শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। রিমি জানে এই সান্ত্বনা কোনো কাজে দিবে না, তাও চুপচাপ সান্ত্বনা দিয়ে চলেছে যদি কিছু হয়। কেটে গেল আরো বেশ কিছুটা ঘন্টা। নার্স বেরিয়ে এসেছে। মিস্টার খান, শি ইজ নাও অল রাইট। সিস্টারের কথা শুনে আমান দৌড়ে কেবিনে চলে গেল। মেঘের হাতে বুকে মেশিন বসানো। মেয়েটা চোখটা বন্ধ করে আছে, যখন আমানের বুকের মাঝে চুপচাপ করে ঘুমায় ঠিক তেমন। আমানের কষ্ট হচ্ছে মেঘকে এইভাবে দেখে। একটা চেয়ারে বসে মেঘের হাত ধরে আমান মেঘের কপালে গভীর ভালোবাসা এঁকে দেয়। জলদি সুস্থ হও মেঘ, আমি তোমার সাথে হওয়া অন্যায়ের বদলা নিব। ভালোবাসি তোমায়। আমি কতটা ভালোবাসি তোমায় তা কোনো ভাষা দ্বারা প্রকাশ করা সম্ভব না আমার পক্ষে। এত ভালোবাসা রেখে তুমি কোথায় যাবা? আমার মেঘের হাত ধরে রেখেছে। আমানের চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে একটু একটু করে। মেঘ তার হাত চোখটা বন্ধই রয়েছে। এভাবেই কেটে গেল 2 দিন। রিমি ভীষণ চেষ্টা করছে আমানকে কিছু খাওয়ানোর, কিন্তু ভালো করে কখনোই পারেনি। রিমি অনেক খেয়াল রেখেছে আমানের সাথে মেঘেরও। মেঘকে ঔষধ দিচ্ছিল নার্স, আর আমান মেঘের হাতটা ধরে বসেছিল। হঠাৎ মেঘ তার নীরব মেঘকে চোখ খুলতে দেখে আমানের মাথায় হাত দেয়। ডক্টর, ডক্টর। আমানের কণ্ঠ পেয়ে ডক্টর আসে। ডক্টর মেঘকে চেক করে। সে এখন বিপদের বাইরে আছে। ওকে, অনেক ধন্যবাদ।
আসলে স্যার, সবই আল্লাহর পক্ষে সম্ভব হয়েছে। আল্লাহকে ধন্যবাদ। ডক্টর চলে যায়। আমান মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের হাতটা ধরে কাঁদছে। মেঘ নিজের হাতের আঙ্গুল দিয়ে আমানের চোখের পানি মুছে দেয় আর মাথা নাড়ায়, যেন আমান আর না কাঁদে। আমান মেঘের হাতে চুমু দেয়। কিছু বলার মতো অবস্থায় নেই আমান। মেঘ চোখ দুটো তারার মতো জ্বলজ্বল করছে। লোকটার অবস্থা মেঘকে বলে দিচ্ছে লোকটা তাকে কতটা ভালোবাসে। অপর মানুষটার প্রতিক্রিয়া, তার চাল চলন দেখলেই বোঝা যায় আসলে সে কতটা ভালোবাসে। মেঘের চোখের কোণে পানি মুছে দেয় আমান। তোমার অবস্থা দেখে আমার দমটা আটকে আসছিল মেঘ। মনে হচ্ছিল আমার পৃথিবীর কেউ যেন থমকে দিয়েছে। প্লিজ আমার সাথে আবারও বাসায় চলো। আবার আগের মতো হাসি খুশি থেকো। তুমি আমার প্রাণ মেঘ। বাঁচতে পারবো না তোমায় এইভাবে দেখতে। স্যার, ম্যামকে খাওয়াতে হবে। কি ধরনের খাবার? স্যুপ। ওকে। আমান রিমিকে কল করে। রিমি খাবার নিয়ে আসে মেঘের সেন্স আসার কথা শুনে। রিমি কিছুক্ষণের মাঝেই পৌঁছে যায়। মেঘকে দেখে রিমি ভীষণ খুশি, শান্তি লাগছে। তুই ঠিক আছিস আপু? মেঘ মাথা নাড়ায়। আল্লাহর হাজার শুক্রিয়া। আমি নামাজ পড়ে দিব। আমি এখানে আর বেশি সময় থাকতে পারবো না ম্যাম। ওকে ভাইয়া, স্যুপ এই যে, আপনি থাকেন, আমি যাই। তুমি এখন কোথায় যাবে? বাসায় যাই, আমার তো পরীক্ষা, পড়তে হবে। আমি বের হব এখনই। আচ্ছা। রিমি আমানকে স্যুপ ধরিয়ে দিয়ে বেরিয়ে যায়। আমান মেঘকে স্যুপ খাইয়ে দেয়। মেঘকে ভালো করে পরিষ্কার করে দেয়। এখন ঘুমা। মেঘ চোখটা বন্ধ করে নেয়। আমান মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মেঘ কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। আমান গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। এই 2 দিনে এই প্রথম আমান এত শান্তির ঘুম হচ্ছে। ছেলেটা প্রায় পাগলই হয়ে গিয়েছিল এতদিন। কেটে গেল 7টা দিন। আমানের পুরো খেয়াল রাখার কারণে মেঘ পুরোপুরি সুস্থ। আজ মেঘকে ছেড়ে দিবে। আমান মেঘকে কাপড় চেঞ্জ করিয়ে দেয়। আমি পানি খাবো? হ্যাঁ, এই যে। আমান দৌড়ে পানি ধরিয়ে দেয়। মেঘ আমানের খেয়াল রাখা মুহূর্তগুলোকে ভালোভাবে উপভোগ করছে। সত্যি লোকটা ভীষণ কেয়ার করে মেঘকে। আপু, তোরা রেডি? হুম। চলুন ভাইয়া তাহলে। চলো। আমান মেঘকে পাজা করে তুলে বাইরে নিয়ে আসে। সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেঘ বেশ লজ্জা পেয়েছে। সবার সামনে এইভাবে তুলে নেওয়ায় কি ছিল। বাইরে আসতেই আমানকে ঘিরে ধরেছে প্রেস। কিন্তু আমান তাদেরকে এবারও কোনো উত্তর না দিয়ে মেঘকে গাড়িতে বসিয়ে বাসার দিকে চলে যায়। বাসায় পৌঁছে মেঘকে শুইয়ে দেয় আমান। নাও, রেস্ট নাও। আমায় একটু অফিসে যেতে হবে। মেঘ আমানের দিকে তাকায়। লোকটা মুখ শুকিয়ে গেছে, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তাকে। মেঘ তাকিয়ে আছে আমানের দিকে। এগুলো সে মেঘের জন্য করছে। লোকটা তো সবসময় ব্যস্ত থাকতো, কিন্তু হসপিটালে প্রায় 10 দিন আমান এক চুলও হসপিটাল থেকে নড়েনি। কেউ তাকে জোর করেও বাসায় পাঠাতে পারেনি। কোনো অতি জরুরি কাজ থাকলে সেটা সে সেখানে বসে থেকে সমাধান করেছে। আমান মেঘের কপালে চুমু দিয়ে সরে আসতে গেলেই মেঘ আমানের হাত ধরে বসে। আমান বাধা পেয়ে পেছনে তাকায়। মেঘকে হাত ধরতে দেখে মেঘের পাশে বসে। কিছু লাগবে? কোথায় কষ্ট হচ্ছে? কিছু কি হয়েছে? কিচ্ছু হয়নি। তাহলে? মেঘ নিজের জায়গা থেকে একটু সরে আমানের কাছে যায়। আমান বুঝতে পারছে না মেঘ কি বলতে চাইছে। মেঘ আমানের কাছে গিয়ে ওর ঠোঁটে হালকাভাবে ভালোবাসা এঁকে দেয়। আমান ভীষণ অবাক হয় এই কাজে। এই প্রথমবার মেঘ এমন কিছু করলো যা সত্যি অবিশ্বাস্যকর। জান, এইসব কিছু ভালো হোক। মেঘ সরে আসে। আমান মৃদু হেসে সেখান থেকে চলে আসে। আমান বুঝতে পেরেছে মেঘও কোথাও কোথাও তাকে ভালোবেসে ফেলেছে। আমান অফিসে গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। রিমি মেঘের জন্য খাবার নিয়ে আসে। আপু, তুই সজাগ? হুম, এই যে খাবার। রিমি বুড়ি, একটা কথা ছিল। কি আপু, বল। আমার আর এগুলো খেতে মন চাইছে না। আমায় কিছু ঝাল দে রে। ডক্টর বলেছিল আজ থেকে তুই খেতে পারবি সব। আচ্ছা দাঁড়া, আমি দেখি, ওদের বলে রান্না করে নিয়ে আসছি। ও আমার কিউট বনুটা। যাই আমি। রিমি কিচেনে চলে যায়। মেঘের জন্য কিছু বাংলাদেশি খাবার রান্না করতে বলে। সার্ভেন্টরা রান্না করতে শুরু করে আর রিমি পড়তে বসেছে সেই সময়ে বাংলাদেশ। ম্যাম, আমি সত্যি অনেক চেষ্টা করেছি। 3টা গুলি খাবার পরেও কিভাবে বেঁচে গেল সেটাই বুঝতে পারছি না। তোরা ঘট চেষ্টা করেছিস। চেষ্টা করলে আজ নিউজে আসতো আমান খানের স্ত্রী মারা গেছে। কিন্তু না, তারা সে রিকভার করে বাসায় পৌঁছে গেছে এটা দেখাচ্ছে।
ম্যাম, আপনি আরেকটা সুযোগ দিন প্লিজ। তোকে আর সুযোগ আমি দিব না। তুই বারবার সুযোগ হারাস। আর না, আমি এবার অন্যরকম পথ অবলম্বন করব। না ম্যাম, প্লিজ। তুই চুপ থাক। তোর কথা শুনে আমার রক্ত টকবক করছে। মহিলা ফোনটা কেটে দিল। আহ, এই মেয়েটার কি কই মাছের জান নাকি? মরতেই চায় না। কেন মরল না? ওর মৃত্যুর জন্য আমি অপেক্ষা করছি প্রতিটা দিন, প্রতিটা সময়, কিন্তু ও প্রতিবারই বেঁচে ফিরছে। আমি চাই সব ধ্বংস করতে, সব ধ্বংস করতে চাই আমি। মহিলাটা চিৎকার করে বলছে, তারপর সেখান থেকে বেরিয়ে আসে। রিমি মেঘের জন্য খাবার নিয়ে আসে। নে ওঠ, খেয়ে নে। মেঘ উঠে রিমির হাতে খেয়ে নেয়। আপু, বল। তুই কত লাকি জানিস, তোর মতো বোন পেয়েছি তাই। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আরো একজনকে পেয়েছিস, আমানকে। মেঘের মুখে এমন কথা শুনে রিমি হেসে দেয়। তুই যখন অসুস্থ ছিলি তখন ভাইয়া পুরাই পাগলের মতো আচরণ করছিল। ভাইয়াকে এমন আমি কখনো দেখিনি। সত্যি ভীষণ খারাপ অবস্থা হয়েছিল ভাইয়ার। ভাইয়া তোকে কতটা ভালোবাসে তা আমি বুঝতে পেরেছি। মৃদু হাসে মেঘ। আমার মনে হয় ভালোবাসে, ও আমায় ভীষণ ভালোবাসে, কিন্তু যদি সত্যি ভালোবাসে তবে এমন একটা এগ্রিমেন্ট কেন করছিল? আমার সত্যি জানা নেই, ওকে বুঝতে পারছি না আমি। কিন্তু আমার এই 2টা বছর বাঁচতে হবে, সুন্দর মুহূর্তগুলোকে নিয়ে সাথে। বাকিটা জীবন চলতে হবে। মেঘ মনে মনে কথাগুলো বলে উঠল। কি হয়েছে রে আপু, কি ভাবছিস? কিছু না, তুই পড়তে বস, তোর তো আবার পরীক্ষা। হ্যাঁ, আমি যাই তাহলে। রিমি চলে যায়, আর মেঘ মাথাটা পেছনে ঠেকিয়ে শুয়ে থাকে। আমান, সত্যি তুমি বড় অদ্ভুত। আমি জানি না আমি কখনো আপনাকে বলতে পারবো কিনা ভালোবাসি। আমি সত্যি জানি না এই সুন্দর স্বপ্নটা আমার জীবনে কতটা সময় স্থায়ী হবে। আমার জানা নেই আপনি কি আমার ভিনদেশী তারা হয়ে আমার আকাশে থাকবেন, নাকি ভালোবাসার চাদর হয়ে প্রতিটা সময় আমাকে জড়িয়ে রাখবেন। এটা কি একটা স্বপ্ন? আমি কি চোখ খুললে আপনাকে পাবো না? আমার যে কষ্ট হবে আপনি ছেড়ে চলে গেলে। সত্যি আমি পারবো না থাকতে, সত্যি পারবো না। মেঘ কথাগুলো বলার সময় বিন্দু বিন্দু চোখের পানি ফোটায় ফোটায় নিচে গড়িয়ে পড়ছিল। মেঘের অন্তরাত্মা এই কষ্ট শুধু মেঘই জানে, আর কেউ জানতে পারছে না। রাতে আমান নিজের প্রায় অনেকটা কাজ শেষ করে বাসায় আসে টায়ার্ড হয়ে। রুমে এসে দেখে মেঘ এক পাশে শুয়ে আছে। মেঘের বাচ্চামি মুখটা দেখে আমানের ক্লান্তি যেন দূর হয়ে যায়। আমান গিয়ে মেঘের কপালে চুমু দেয়, তারপর গোসল করতে যায়। গোসল করে বেরিয়ে নিচে আসে। রিমি আমানকে দেখে এগিয়ে যায়। ভাইয়া, আপু আপনার জন্য অপেক্ষা করছিল। অনেক চেষ্টা করে বান্দাকে খাওয়াতেও পারলাম না, আপনি একটু দেখেন। আল্লাহ, ও খায়নি? না। আমান দুজনের খাবার নিয়ে উপরে যায়। মেঘ এখনো ঘুম। আমান মেঘের কপালে হাত দিয়ে আস্তে করে মেঘকে ডাকে। মেঘ, ওঠো, খেতে হবে। মেঘ এবার চোখ খোলে। কখন এসেছেন? এই তো একটু আগে। ওঠো। আমার নিজে খাবার খায়, মেঘকে খাইয়ে দেয়, তারপর মেঘকে বুকে নিয়ে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে আমানের। একটা কথা বলবো? বলো। তুমি কি আমায় ভালোবাসো আমান? হঠাৎ এই প্রশ্নে আমান মেঘের দিকে তাকায়। কেন বলো তো, সত্যি বলো। বাসি। তাহলে বিয়ের আগে শর্তটা কেন ছিল? মেঘ, এখন সময় নয়। না আমান, এক্ষুনি সময়। আমায় বলো। মেঘ, এখন তুমি অসুস্থ। আমি সুস্থ আমান, আমায় বলো প্লিজ, বলো। মেঘ, এটা সময় নয়। তাহলে কবে সময় হবে? আমি মরে গেলে? মেঘের মুখে এমন কথা শুনে আমার মেঘের মুখটা চেপে ধরে। আমার মেঘের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলছো এইসব? সত্যি বলছি। কবে সময় হবে বলো? সময় কি আদৌ হবে? কখন হবে? আমি তো মনে হচ্ছে আর কখনো সময় পাবো না। মেঘ, কেঁদো না। আমি কাঁদছি না। যদি কষ্ট দেওয়ারই হয় তবে আমায় আজই বের গিয়ে দিন আমার জীবন থেকে। প্লিজ, মায়ায় জড়িয়ে আমার থেকে আমার বাচ্চাটাকে কেড়ে নিয়ে তারপর আমায় নিঃস্ব করবেন না। সহ্য করতে পারবো না। আমার মেঘের কথাগুলো খেয়াল দিয়ে শুনছে। মেয়েটার প্রতিটা কথাই লুকিয়ে আছে কষ্ট। আমার মেঘকে জড়িয়ে ধরে। বলতে পারবো এই মুহূর্তে কিছু চাইলে পারবো না। আমার মনে মনে কথাটা বলে। মেঘ কাঁদছে।
আমান মেঘের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। হঠাৎ এমন কাজে মেঘ কিছুটা বেবদ বনে যায়। বেশ কিছুটা সময় পর আমান সরে আসে। মেঘ নিঃশ্বাস নেয়। একদিন বুঝতে পারবে সব কিছু তুমি। আমান তলিয়ে যায় মেঘের সাথে ভালোবাসার এক নতুন সাগরে। বাংলাদেশ। মাহিমা রহমান খাবার রান্না করে আজিজ রহমানকে খাইয়ে দিচ্ছেন আর কিছু একটা বকবক করছেন। এই অশান্তি আর ভালো লাগে না। তোমার সাথে সংসার করে আমি সত্যি অসহ্য হয়ে গেছি। সত্যি অসহ্য তুমি? কেন পারো না নিজের কজ নিজে ধরতে? মেয়ে দুইটাকে বিদেশে পাঠিয়ে দিয়েছো। মেয়ে দুইটা তো সুখেই আছে। আমার কপালে তো সুখই নাই তোমার মতো জামাই থাকতে। সুখ থাকতে পারে বলো? কিভাবে সুখে থাকবো তোমার মতো কেউ জীবনে থাকলে? মেঘকে দেখো বাজিমাত করে দিচ্ছে, আর আমি এখানে বসে বসে গরুর ঘাস কাটছি। তুমি কি নিজের মেয়েকে হিংসে করো? খুব কষ্টে আজিজ রহমান কথাটা বলে ওঠে। আমার মেয়ে নাও। তুমি বেশ ভালো করেই জানো তোমার দুইটা মেয়ের একটাও আমার মেয়ে নয়। তুমি জানো ওরা তোমার মেয়ে, শুধুমাত্র তোমার। মাহিমা, তুমি এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম। বলতে কেন পারবো না? আমার বুঝি রাগ নেই? তোমার মেয়ে দুটোর কপাল এত ভালো কিসের জন্য? মাহিমা, আমি কখনো বুঝিনি তুমি এমন করবে। তোমায় আমি শুধুমাত্র আমার মেয়েদের জন্য করে বিয়ে করেছিলাম। তুমি চুপ করো। মেয়ে মেয়ে মেয়ে, তোমার মেয়েদের জন্য আমি আমার নিজের জীবনের অর্ধেক দিয়ে দিয়েছি, কিন্তু তোমার মেয়েরা এবং তুমি আমায় কি দিয়েছো? তুমি কি খারাপ আছো? কিসে কষ্ট দিচ্ছি তোমায় আমি? কষ্ট দিচ্ছ না, কিন্তু তোমার মেয়েরা তো আমার থেকে ভালো আছে। তোমার এতে হিংসে হয়? হ্যাঁ হ্যাঁ, আমার হিংসে হয়। কি করব বলো এখন? আমায় ডিভোর্স দিয়ে দাও। আমি থাকতে চাই না। মাহিমা, হ্যাঁ, তোমার মেয়েদের সুখ নিয়ে তুমি থাকো। আমার সন্তান নেই, কখনো ছিল না। মাহিমা, ভুলে যেও না তোমার কখনো সন্তান হবে না। এই জন্য তুমি আমায় বিয়ে করেছিলে। হ্যাঁ, আমি জানি। এখন আমি ডিভোর্স চাই, না হলে তোমার মেয়েদের জীবন আমি শেষ করে দিব। তুমি জানো তো আমি সব পারবো। মাহিমা, তুমি কখনো কিছু চাইলে আমি কিন্তু না করিনি। আমি জানি, তাই আজও না করব না। তোমার যা ইচ্ছা করো। ঠিক আছে, রেডি থাকো। এদিকে কোরিয়ায় রিমি আজ রওনা হচ্ছে। মেঘের মন খারাপ। আপু, আবার আসবো। বাবার অবস্থা কেমন কি হচ্ছে কিছুই জানি না। আর পরীক্ষাগুলো দিয়ে খুব জলদি পার্মানেন্টলি চলে আসবো এখানে। হুম আই মিস ইউ গুড্ডি। আই মিস ইউ টু বড়। রিমি চলে যায়। মেঘ আবারও একা। দিনটা বই পড়ে টিভি দেখে গেম খেলে কাটে। রাতে আমান আসে। লোকটা ভীষণ টায়ার্ড। মেঘ আমানকে নিয়ে খেয়ে নেয় বেডরুমে। মেঘ চুল আঁচড়াচ্ছে। আমান মেঘের খোলা কাঁধে মাথা দিয়ে তাকিয়ে আছে। মেয়েটাকে যেভাবেই দেখা হয় সেভাবেই যেন বেশি প্রেমে পড়ে যায় সে। অসম্ভব সুন্দর এই মেয়েটা, সত্যি ভীষণ সুন্দর। এত সুন্দর কেন এই মেয়েটা? আমার মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরে। মেঘের চুলে নাক ডোবায়। তোমার চুলে এত সুন্দর একটা ঘ্রাণ কিসের? কেন এত সুন্দর ঘ্রাণ তোমার চুলে? শ্যাম্পুর ঘ্রাণ ওটা। মেঘ, হুম চলো, আজ কিছু অন্যরকম দেখায় তোমায়। আমার মেঘকে পাজা কোলে তুলে নিয়ে যায় আর সোজা ছাদে চলে আসে। আজ পূর্ণ পূর্ণিমা। চাঁদটা সত্যি অনেক বড়। আমার মেঘকে নিয়ে ছাদে থাকা দোলনায় বসে। মেঘের কোলে মাথা দিয়ে মেঘের হাতটা আমানের মাথায় দেয়। মেঘ হাত বুলিয়ে দিতে থাকে। শান্তি এটাই। আচ্ছা তাই? হ্যাঁ তাই। চাঁদটা দেখো। আমার চাঁদকে দেখে হিংসে করছে। ওর থেকে আমার চাঁদটা বেশি সুন্দর, দেখেছো তুমি? আচ্ছা তাই? হুম। মেঘ মৃদু হাসছে। আমানের এই বাচ্চামি স্বভাবগুলো মেঘের সত্যি ভীষণ পছন্দ। এই দুষ্টুমি, এই ভালোবাসাগুলো মেঘকে প্রেমে পড়তে বাধ্য করে। কিছুক্ষণ পরে আমান মেঘের কোল থেকে উঠে বসে। চলো এখন যাওয়া যাক। আর একটু থাকি, ভালো লাগছে তো। না, এখন না। আমান মেঘকে নিয়ে রুমে চলে আসে। আমান, তুমি তো আমাকে অ্যাভয়েড করেও কাছে আসবা না। আমার বউয়ের কাছে আমি আসবো, তোমার কি? আরে আজব। আজব নাই, সবই ভালো। পরের দিন রিমি বাংলাদেশে পৌঁছে যায়। বাংলাদেশে পৌঁছে বাসায় এসে কিছুটা অবাক হয়। অনেক মানুষ তাদের বাসায়। রিমি ভেতরে যায়। কি হচ্ছে এখানে? রিমি বাবার দিকে তাকায়। বাবা এক কোণে চুপচাপ চোখের জল ফেলছে। দৌড়ে বাবার কাছে যায়। বাবা,
কি হয়েছে তোমার? আজিজ রহমান নিশ্চুপ। বাবা, ও বাবা, কি হয়েছে বলো না। আজিজ রহমান রিমির হাত ধরে কেঁদে দেয়। বাবা, মা কই? কি হয়েছে বাবা, কাঁদছো কেন বাবা? রিমি উঠে মাকে খুঁজতে থাকে। টেবিলে উকিলের সাথে কথা বলছে। মা, এগুলো কি হচ্ছে? আমি তোমার মা না। কেন মা, কি হয়েছে? বাবা কাঁদছে, তুমি এগুলো বলছো, কি হয়েছে? কিছুই না। মা, কি হয়েছেটা কি সেটা বলো। কিছুই না, তুই যা, তোর বাবার কাছে যা, আর মা করিস না। মা প্লিজ বলো কিছু, কেন এমন করছো? না, মা বললিস না আমাকে। রিমি বাবার কাছে আসে। বাবা কিছু বলো। আজিজ রহমান কাঁদছে। বাবা বলো না। তোমার মা আর তোমাদের দায়িত্ব নিতে পারবে না, তার অবসর লাগবে রে মা। কি বলছো বাবা এগুলা? মা, মা, তুমি প্লিজ, মা এরকম করো না। তুমি চলে গেলে কি নিয়ে থাকবো আমরা? ও মা প্লিজ। রিমি তো মাহিমা রহমানকে মাই মনে করে, কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। নিজের মা ওর সাথে এমনটা করবে, এটা সত্যি আশা করা যায় না। সত্যি কি মাহিমা রহমান এমনটা করলো? অঙ্ক কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে, কিছুই মিলছে না। ও মা, কথা বলো। মাহিমা রহমান আর কোনো কথা বলে না। সে সাইন করে পেপারটা ছুঁড়ে চলে আসে বাসা থেকে। রিমি কার্টুনের মতো দাঁড়িয়ে রয়। এটা কি তার মা? আদৌ কি মা এমন করতে পারে? পারলেও কিভাবে পারে? কিছুই বুঝতে পারছে না রিমি। কষ্ট হচ্ছে ভীষণ। বাবা হাঁটুর কাছে বসে আছে। রিমি, সত্যি বলো তো বাবা, কি হয়েছে বাবা, বলো না। কিছুই হয়নি রে মা, তোদের কপালে মায়ের ভালোবাসা নেই। বাবা, মাহিমা আসলে তোদের মা নয়। মানে, মাহিমাকে বিয়ে করেছিলাম যখন তোর বয়স মাত্র 1 বছর আর মেঘের বয়স 4 বছর। মেঘ আপু জানতো এটা? হ্যাঁ, ও জানতো। তবে আমায় কখনো বলেনি কেন? কারণ ও চায়নি তুই কখনো মাহিমাকে পর করে দেখ। ও সবসময় জেনেও চুপচাপ মাহিমাকে ভালোবেসেছে। মাহিমা যে তোদের কম ভালোবেসেছে তা না, কিন্তু আমি কখনো বুঝিনি ও তোদেরকে হিংসা করে, ভীষণভাবে হিংসা করে। বাবা, মা হিংসা করে আমাদের? হ্যাঁ, হিংসা করে বাবা, এটাই সত্যি মা। তোরা ভালো আছিস তাই সেও ভালো থাকতে চায়। ও ভালো থাক, আমারও ভালো থাকার চেষ্টা করি। রিমি কাপড় পাল্টে রান্নাঘরে বাবাকে খাইয়ে দিল, তারপর ঘুম দিতে গেল। কোরিয়া। মেঘ বসে কোরিয়ান ড্রামা দেখছে আর আমান গোসল করে এসে দেখে মেঘ বসে বসে কোরিয়ান ড্রামা দেখছে। আমান গিয়ে মেঘের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। কি দেখছো? লিজেন্ড অব দ্য ব্লু সি। অনেক সুন্দর এই সিরিজটা, তাই নাকি? তুমিও দেখো, কত ভালোবাসা দুজনের মধ্যে। আমিও তোমায় অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি। সত্যি জানো? কতটা জানো? অনেকটা জানি। মিথ্যা কথা। মিথ্যা কেন হবে? কারণ তুমি আমার থেকে শুধু পালাও। আমি কই পালালাম? আচ্ছা তাহলে তুমি বলছো তুমি পালাও না, তাই? হ্যাঁ, আমি পালাই না। তাহলে দেখা যাক এখন কি করো। আমার মেয়েকে কোলে তুলে নেয়। এই এই, কি করছো? তুমি তো বললে পালাও না, তাহলে কথা বলছো কেন? আমি কি এসবের কথা বলেছি নাকি? হুস, আমার বেবি চাই। আমানের মুখে বেবি চাই কথাটা শুনে মেঘের মুখে হাসি যেন উধাও হয়ে গেল। আমান বুঝতে পারল মেঘের মনের কথা, তাও না বোঝার ভান করে মেঘকে নিয়ে রুমে চলে গেল। দরজা বন্ধ করে দিয়ে মেঘের ওপরে শুয়ে পড়ল। কি হচ্ছে? ভালোবাসি বউটাকে। হয়তো। কেন, কোনো সন্দেহ আছে নাকি? জানা নেই আমার। আমার অন্তরাত্মা আর আমার অবস্থা দুইটা আমাকে দুই রকম কথা বলে। আমি কিছুটা দুমুখ হয়ে আছি। মেঘ, জি, আমার মেঘকে অনেক ভালোবাসে। এটা তুমি সত্যিই জানো না? জানি তো। আমান তার স্ত্রী এর সন্তানকে বেশি চায়। আমার মেঘকে আর কথা বলতে না দিয়ে ঠোঁট দুটো আঁকড়ে ধরে, তলিয়ে যায় ভালোবাসার এক মহাসাগরে। বাংলাদেশ। রিমি বাবার সাথে বেলকনিতে বসে আছে। চারিদিকে পিনপতন নীরবতা। রিমি কেন জানি না এখনো বোধহয় স্বপ্ন দেখছে, তাই মনে হচ্ছে তার। বাবা। হ্যাঁ মা। আমার মা কেন মারা গিয়েছিল? শোন তাহলে। অতীত। আজিজ, তুমি কই আজিজ? হ্যাঁ, এই তো আমি তো তৈরি। তুমি তো বেশি সময় লাগাও রেডি হতে। আচ্ছা চলো দেখি যাওয়া যাক। বাবা, আমি বনুকে কোলে নিব।
ছোট্ট মেঘের আবদার শুনে আজিজ রহমান তাকে কোলে তুলে নেয়। ও আমার মেঘ সোনা বনুকে কোলে নিবে। কিন্তু আমার মেঘ তো নিজেই একটা বাচ্চা। বাবা, আমি কি এখনো বাচ্চা? হ্যাঁ মা। তাহলে চাচু সেদিন বলল কেন মেঘ মা বড় হয়ে গেছে? ও আমার মেঘ সোনা, সেটা তো এমনি বলেছিল কারণ সে তোমায় ছোট থাকতে দেখেছিল না, কিন্তু এখন তো তুমি ছোট থেকে বড় হয়েছ, তাই না? হ্যাঁ, তা তো হয়েছি। চাচু সেটার কথাই বলেছিল। ও আচ্ছা, চলো এখন যাওয়া যাক। অরিন বেগম এগিয়ে এলো রিমিকে কোলে নিয়ে। চলো আজিজ। হ্যাঁ চলো। তারা আসলে সুন্দরবন যাবার জন্য রওনা হচ্ছে। রিমির জন্ম হবার পর আসলে তেমন কোথাও যাওয়া হয়নি, কিন্তু এখন যাবে। ঘুরতে যাবে। সুন্দরবন যাবার পর সবই ভালোভাবে হয়। সুন্দর করে ঘুরে ফিরে ছবি তুলে আসে তারা। কিন্তু হঠাৎ করে আসার সময় অরিন বেগম আইসক্রিম দেখে। মেঘ বায়না করছিল আইসক্রিম খাবে। আইসক্রিম আনতে গিয়ে আসার সময় হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে সবই পাল্টে যায়। রিমি একা হয়ে যায়। সবই শূন্য হয়ে যায়। কিন্তু আজিজ রহমান মেয়েদের সুখের জন্য অরিনের বান্ধবী মাহিমাকে বিয়ে করে। মাহিমার কখনো বাচ্চা হবে না, তাই মাহিমা রহমান আজিজ রহমানকে বিয়ে করে মেঘ আর রিমিকে নিজের সন্তানের মতো মানুষ করবে বলে। এটা মেঘ জানলেও কখনো রিমিকে জানতে দেয়নি। মাহিমা রহমান কখনো তেমন খারাপ ব্যবহারও করেনি। সব সময় মেয়ে দুটোকে নিজের মেয়ে বলে জেনেছে। আজিজ রহমান কখনো বুঝতেই পারে না মাহিমা রহমান মেঘ আর রিমির সৎ মা। সত্যি মাহিমা সেভাবে কখনো ব্যবহারও করেনি। এভাবে বড় হওয়া মেঘ আর রিমির মায়ের আদর পেয়ে। কিন্তু বাবা মা দুজন চাকরি করত, তাই দুই বোনের জান ছিল। এভাবে দেখতে দেখতে আজ এতদিন। বর্তমান রিমির বাবার কথা মন দিয়ে শুনছিল। সব শুবার পর একটা দীর্ঘশ্বাস ফেলে রিমি, বাবা। হ্যাঁ, তুমি অনেক করেছো বাবা আমাদের দুই বোনের জন্য। এখন আমাদের সময়। আমার মেয়ে দুইটা তো আমার ছেলের সমান। ভালোবাসি বাবা। আমিও আমার মেয়ে দুটোকে ভীষণ ভালোবাসি। কোরিয়া, আমান বের হও, তোমার অফিসের সময় হচ্ছে তো। আমান ওয়াশরুমে গিয়েছে সেই কখন, এখনো বের হবার নাম নেই। মেঘের রাগ হচ্ছে। আরে তুমি কি আজ ওখানেই থাকবে? আমি বালিশ দিব। মেঘের রাগ শুনে আমান মাথা মুছতে মুছতে বের হয়। ঠিক করে গোসল তো করতে দেও। হ্যাঁ, সময় তো তোমার তো জন্য বসে আছে। মাথা মুছোনি কি জন্য? আমান তার কাঁধের গামছাটা মেঘের কোমরে দিয়ে আমানের দিকে টান দেয় মেঘকে। মেঘ আমানের বুকে গিয়ে পড়ে। মুছে দেও। মেঘের অনেক কাছে গিয়ে, দিচ্ছি দেও। মেঘ গামছাটা নিয়ে আমানকে মুছিয়ে দিতে শুরু করল। আমান অপলক দৃষ্টিতে মেঘকে দেখে চলেছে। ভীষণ সুন্দর এই মেয়েটা, এই মেয়েটার প্রতিটা কাজ সুন্দর। নেও হয়ে গেছে, বাকি কাজ দিচ্ছি করে। মেঘ আমানকে কোট পরিয়ে দেয়, তারপর টাই বেঁধে দেয়। চুলগুলো একজন বিউটিশিয়ান ঠিক করে দেয়। তারপর দুজন নিচে চলে আসে। আমানের খাওয়া শেষ, কিন্তু মেঘ এখনো খাচ্ছে। শেষ করো, ভার্সিটি যাবা না? হুম। মেঘও খাবার শেষ করে দুজন রওনা হয়। আমান মেঘকে নামিয়ে দেয়। তবে এবার মেঘের সাথে আছে 5 জন গার্ড, যেটা মেঘের একদমই পছন্দ না। কিন্তু আমানের করা নির্দেশ, তাই কিছুই বলতেও পারছে না। মেঘ ক্লাসে যায়। মেহেজাবিন মেঘকে দেখে এগিয়ে আসে। আরে মেঘ, তুমি ঠিক আছো? আল্লাহ, আমি তোমার জন্য কত প্রে করেছি। যদি আমানের বাসায় যাওয়া যেত ওভাবে, তাহলে আমি গিয়ে তোমায় দেখে আসতাম। আর তুমি হসপিটালে থাকাকালীন তোমার থাকা এরিয়াতে কারোর প্রবেশ নিষিদ্ধ ছিল।
ও মেহজাবিন, আমি এখন একদম ঠিলো আছি। তুমি কেমন আছো? এটা বলো। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তোমার এই ঘটনার পর আমি ভীষণ আপসেট ছিলাম। মেয়েটা একদিনে কত সুন্দর বন্ধু হয়ে গেছে মেঘের। মেঘ আর মেহজাবিন ক্লাসে মন দেয়। বাংলাদেশ। ম্যাম, আমি আজও এটা বুঝতে পারলাম না মেঘ মেয়েটার সাথে আপনার শত্রুতা কিসের? ওর সাথে আমার কোন শত্রুতা নেই, আমার শত্রুতা আমানের সাথে। কিন্তু ম্যাম, আমায় যদি একটু রহস্য খুলে বলতেন। সময়টা আমার বিয়ের সময়ের কথা। আনার বিয়ে হবার কথা ছিল কোরিয়ার বিখ্যাত বিজনেসম্যান আরিফ খানের সঙ্গে। কিন্তু আরিফ পছন্দ করত আমার ছোট বোন মিতুকে। বাবা কথা বলেছিল আমার আর আরিফের। ভেবেছিলাম বাবার কথার উপরে আরিফ মিতুকে চাইবে না। কিন্তু সেদিন যা ঘটেছিল তা সত্যি আমার জন্য একটা স্মরণীয় দিন ছিল। অতীত। রাইমা বেগম, আরিফ খানের মা, আমি চাই আমার বড় মেয়ে মাহিমার সঙ্গে তোমার বিয়ে হোক। কিন্তু আমার ছেলে তো আপনার ছোট মেয়েকে ভালোবাসে। আর ওরা দুজন তো রিলেশনে আছে। কি বলেন আপু? কবে থেকে? আমরা কোরিয়া যাবার পর থেকেই। আমার ছেলেটা আপনার মেয়েকে ভীষণ ভালো রাখবে। না, করবেন না। মাহিমার বাপ কিছু সময় থম থেকে বলে, আমি আমার মেয়ের কাছে শুনেনি। অবশ্যই, তা তো অবশ্যই। আরিফের মা চলে যায় সেদিন। মাহিমার বাবা সেদিন দুই বোনকে সামনে রেখে মিতুকে প্রশ্ন করেছিল। মিতু বলেছিল হ্যাঁ, সে আরিফকে ভালোবাসে। আর মাহিমার হৃদয়ে সেদিন ভেঙেছিল। তারপরে যেদিন ওদের বিয়ে হলো সেদিন মাহিমার সত্যি পৃথিবী ভেঙে যাচ্ছিল। মাহিমা আরিফকে ছোট্ট বোনের বর হতে দেখতে কখনোই পারে না। বিয়ের 1 বছরের মাথায় মিতু আর আরিফের ঘর আলো করে জন্ম হয় আমানের। মাহিমা তখনও বিয়ে করেনি, মাহিমা তখনও একা। 1 বছর ধরে ছোট বোনের উপর ক্ষোভ আটকে রেখেছে আর আমানের দাদা দাদির মৃত্যুর প্রস্তুতি করেছে। আমানের বয়স তখন 6। আমান প্রথমবার বাংলাদেশে আসে বাবা মায়ের সাথে। ওদের সুখের পরিবার দেখে সবাই হাসি খুশিই থাকে। সেদিন আজিজ রহমান এসেছিল। আজিজ রহমান মাহিমা এবং মিতুর চাচাতো বোনের স্বামী। মাহিমা আর মিতুর চাচতো একমাত্র বোন ছিল মেঘের মা। আজিজ রহমানের একমাত্র মেয়ে মেঘ, তার বয়স তখন 3 বছর। ছোট্ট মেঘকে নিয়ে এসেছিল। আমান মেঘের সেদিন প্রথম দেখা হয়েছিল। মেঘ একটা সাদা ফ্রক পরে হাসছিল কিছু একটা নিয়ে। আমান মেঘের পাশে বসে, কেমন আছো তুমি? আমার নাম আমান। আমার নাম মেঘ। বাহ, সুন্দর নাম তোমার। জানু জানু মাম্মাম বলে আমি তাল সব থেকে মিছোটি বাচ্চা। তাই? হ্যাঁ, তোমার বাসা কই? আমার বাসা কোরিয়াতে। কুলিয়া কোথায়? কুলিয়া না কোরিয়া? ওই তো। সবাই সেদিন সুন্দর একটা দিন কাটালেও মাহিমার ভেতরে জ্বলছিল প্রতিশোধের আগুন। সবাইকে এত হাসি খুশি সে সহ্য করতে পারছিল না। সত্যি সহ্য হচ্ছিল না সবার হাসি। বর্তমান। ম্যাম, তারপরের কথা পরে হবে। আমার মাথা ধরেছে, আমার জন্য গরম কফি নিয়ে আসতে বল। মাহিমা, হ্যাঁ, সেই অচেনা মহিলাটা মাহিমাই ছিল। কোরিয়া। মেঘ ভার্সিটি শেষ করে বের হলো। জানো মেহজাবিন, যদি এটা বাংলাদেশ হতে তাহলে আজ তোমায় নিয়ে ফুচকা খেতাম। বাহ, তাই আমারও ইচ্ছে করে, কিন্তু এখানে কি আর সেই কপাল আছে? হ্যাঁ, কপাল তো আমাদের 16 আনাই খারাপ। যাক ভালোই, কিন্তু কোরিয়া। আচ্ছা, আমার উনি চলে আসছে, আমি যাই। আচ্ছা বাই। মেঘ মেহজাবিনকে বিদায় দিয়ে চলে আসে। কেমন কাটলো তোমার দিন? মেঘ সিট বেল্ট দিতে দিতে আমানকে প্রশ্ন করে। কিন্তু আমান মেঘকে কোন উত্তর দেয় না। আমানকে উত্তর না দিতে দেখে মেঘ বেশ অবাক হয়। কিছু হয়েছে কি? না। মেঘ চুপ হয়ে যায়। বাসায় পৌঁছে যায় তারা কিছু সময়ের মধ্যে। আমান এই পুরোটা রাস্তা মেঘের সাথে কোন প্রকার কথা বলেনি।
মেঘে কেমন কষ্ট হচ্ছে আমানকে এভাবে মেনে নিতে। কি হয়েছে তার মেঘ সত্যি বুঝতে পারছে না। বাসায় পৌঁছে আমান গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। কখনো এমন হয়নি আমান নিজে বেরিয়ে গেছে, মেঘের পাশের দরজা আনলক করে মেঘকে বেরিয়ে নিয়ে এক সাগেই ঘরে গেছে। মেঘের সবকিছুই কেমন অদ্ভুত লাগছে। ভেতরে গিয়ে দেখে আমান নিজের মতো নিজের কাজ করে চলেছে, কোন কথাই বলছে না। এভাবে কেটে যায় 15 দিন। আমান মেঘের সাথে ঠিক করে কথা বলে না, শুধু প্রয়োজনে একটু আধটু। সত্যি মেঘের কষ্ট হচ্ছে আমানের এমন ব্যবহারে। মেঘ প্রতিবার প্রশ্ন করলে এড়িয়ে যায়। আজ সকাল থেকে মেঘের শরীরটা ভালো না, মাথা ঝিম ঝিম করছে, আরো সমস্যা হচ্ছে, 2 বার বমি হয়েছে। সত্যি কষ্ট হচ্ছে। এই কয়েকদিনে মেঘ মাহিমা বেগমের চলে যাবার কথা জেনে গেছে। রিমি বাবার সাথে একা থাকে এখন। রিমিকে নিজের কষ্টের কথা বলতে চাইছে না, এমনি মেয়েটা কষ্টে আছে, নিজের ভেতর কষ্ট চাপিয়ে রেখেছে। মেঘ আজ ভার্সিটিতে যায়নি। আমান একটা বার প্রশ্ন করেনি কেন যাবা না, কিছু হয়েছে কি। সবকিছু কেমন অতিরিক্ত কষ্ট বহন করে আনছে। মেঘ ভার্সিটিতে যায়নি বলে মেহেজাবিন মেঘকে কল করে। হ্যালো মেঘ। হ্যাঁ বল, তুই আসলি না কেন? আমার না শরীরটা ভালো না রে। কি হয়েছে? মেঘ সব খুলে বলে। আল্লাহ, তুই এক কাজ কর, প্রেগন্যান্সি টেস্ট কর। কিন্তু কি করে? আমি কিট পাঠাচ্ছি, ওটা নিয়ে টেস্ট কর। ওকে। মেহেজাবিন কিছু সময়ের মধ্যেই পাঠিয়ে দেয় কিট। কিটে 2 দাগ স্পষ্ট। মেঘের চোখ ঝাপসা হয়ে আসছে। ভেতরের অনুভবটা বোঝানোর মতো না। আমান, এবার তুমি যদি রাগ হয়ে থাকে তাও রাগ হয়ে থাকতে পারবে না। মেঘ ভীষণ খুশি। আজ আমান তার সাথে কথা বলবে। আমানের আসার জন্য সে সব ব্যবস্থা করে রাখে। রাতে আমান বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায়। আমানকে রুমে যেতে দেখে মেঘ আমানের কাছে এগিয়ে যায়। কি করছো দেও, আমি হেল্প করে দিই। প্রয়োজন নেই। আছে প্রয়োজন, আমি না তোমার বউ। মেঘ আমার কাছ থেকে সরে দাঁড়াও, আমার ভালো লাগছে না। কিন্তু কি হয়েছে? এটাই তো প্রশ্ন করছি, বলো না কি হয়েছে। এভাবে ব্যবহার করছো কেন? মেঘ তুমি সর্বা। এই প্রথম আমান তার উপর চিল্লিয়ে কথা বলল। এবার মেঘও কিছুটা চিল্লিয়ে বলল, তুমি এমন ব্যবহার করছো কেন? আমি কি করেছি? আমার দোষটা কি? তুমি উল্টে চিল্লাও কি জন্য? মেঘ এবার সহ্য করতে পারল না, আমানের মতো চিৎকার করে বলল, আমান, আমি চিল্লাছি না, বলার চেষ্টা করছি আমি প্রেগ। পুরো কথা শেষ হবার আগেই মেঘের গালে আমানের 5 আঙুল বসে যায়। মেঘ তাল সামলে না পেরে মাটিয়ে পড়ে যায়। মেঘের চোখ দুটো ভরে আসলো না, মেঘ কাঁদছে। আমান নিজের হাতের দিকে তাকিয়ে আছে। মেঘ উঠতে গিয়ে পড়ে যায় দুর্বলতার কারণে। আমান ধরতে আসলে আমানের হাত ছাড়িয়ে দেয়। মেঘ সেখান থেকে বেরিয়ে আসে। আমান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি করলাম আমি? ওকে মারলাম। এ কি করে করতে পারলাম আমি? ওকে কেন মারলাম আমি? মেঘ অন্য একটা রুমে চলে এসে দরজা বন্ধ করে দেয়। আমিও আর তোমার কাছে যাব না, তুমি থাকো তোমায় নিয়ে। আমরা 2 জন আছি, এবার আমি একা নই। কতদিন ভালো থাকো, আমিও দেখব, তোমার সামনেও যাব না। মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আমান খুঁজতে খুঁজতে মেঘকে যে রুমে পায় সেটা ভেতর থেকে বন্ধ। আমান আর নক করে না, সেখানে দরজার কাছে বসে রয়। সরি মেঘ, আমার কাছে কোন উপায় নেই। আমি যে সত্যি নিরুপায়। তোমার মা যদি জানতে পারে আমাদের মধ্যে সব ঠিক আছে, তুমি সুখে আছো, ও তো তোমায় মেরে দিবে মেঘ। আমি যে আমার বাড়িতে, আমার আশেপাশে তোমায় রেখেও ঠিক রাখতে পারবো না। তোমার জন্য আমি অসহায় মেঘ। আমান মেঘের দরজার পাশেই রাত কাটায়। আর মেঘ কাঁদতে কাঁদতে
সকালে মেঘের ওঠার আগে আমান রুমে চলে যায়। সেখানে গিয়ে টেবিলে কিছু একটা অদ্ভুত দেখে সেটার দিকে এগিয়ে যায়। টিস্যুতে পেঁচানো কিছু। মেঘ কিটা ফেলার জন্য টিস্যুতে পেঁচিয়ে সেটাকে রেখে দেয়, কোন কারণে ভুলে গেছে। আমান টিস্যু খুলে একটা কিট দেখতে পায়। আমান বেশ বুঝতে পারছে মেঘমা হতপ চলেছে। আর মেয়েটা এই জন্য এত খুশি ছিল। আমি এটা কি করে দিলাম? আল্লাহ ও কি আমায় ক্ষমা করবে? আমি কি আদৌ ক্ষমা পাওয়ার যোগ্য? মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছিল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে বসে। কাল রাতে না খাওয়ার জন্য মাথাটা ঝিম ঝিম করছে। এই অবস্থায় স্ট্রেস নেওয়া উচিত না, কিন্তু মেঘের অবস্থা এখন ভীষণ খারাপ। মেঘ মেহজাবিনকে কল করে। হ্যালো দোস্ত, মেহজাবিন, আমার একটা হেল্প করবি? হ্যাঁ অবশ্যই। আমায় একটু হসপিটাল নিয়ে যাবি ডক্টরের কাছে। আমার বাবুর জন্য একটা চেক আপ করাতে হবে আমায়। তুই থাক, আমি তোর বাসার সামনে আসছি। আমান বেরিয়ে যাক, তারপর বের হব। আচ্ছা। আমান রেডি হয়ে মেঘকে বারবার খুঁজে কিন্তু কোথাও পায় না। আমানের চোখ দুটো তৃষ্ণার্ত ব্যক্তির মতো মেঘকে খুঁজে চলেছে, কিন্তু মেঘ নেই। আমান বেশ বুঝতে পেরেছে মেঘ ওর সামনে আসবে না। অফিসের লেট হবার কারণে আমান চলে যায় অফিসে। আমান চলে যেতে মেঘ বেরিয়ে আসে হসপিটালে। ডক্টর চেক আপ করে মেহজাবিনকে ডাক দেয়। সে সবসময় চাপের মধ্যে থাকে। এটা তার জন্য মোটেও ভালো নয়। এই অবস্থায় তাকে সব সময় মুক্ত থাকার চেষ্টা করতে হয়, চিন্তা মুক্ত হতে হবে, তাকে সঠিকভাবে খেতে হবে। কিন্তু সে সম্ভবত খায়নি। সচেতন থাকুন যে তার সমস্যা হতে পারে। তার যত্ন নিও। ধন্যবাদ। ঠিক আছে ডাক্তার। মেহজাবিন বেরিয়ে আসে। মেঘকে বাসায় নিয়ে আসে। তুই কিসের জন্য এমন করছিস বলবি? খেয়ে নে মেঘ, তোর জন্য না হয় তোর বাবুর জন্য। প্লিজ, নিজেদের ঝামেলার জন্য তুই বাবুটাকে কষ্ট দিস না। আমি কষ্ট দিচ্ছি তোর তাই মনে হচ্ছে? দেখ মেঘ, বাবুটার তো কোন দোষ নেই, তুই যা খাবি ও তো তাই খাবে। আমি জানি আমার বাবু কোন দোষ করেনি, কিন্তু আমি কি করব? আমার জায়গায় তুই হলে কি করতি? মেঘ, তুই পাগল হস না। মেহজাবিন ও এমন করছে, তুই বলতে পারিস আমার দোষটা কোথায়? ভাই তোকে ভালোবাসে মেঘ। ভালোবাসে না ও? কাল আমার গায়ে হাত তুলেছে। আমি ওকে শুধু একটা কথা বলতে চেয়েছিলাম যে আমি প্রেগন্যান্ট। আমার কি দোষ বল? একটা বার প্রশ্ন করলো না তুমি কি ব্যথা পেয়েছ? মানলাম সেটা না হয় প্রশ্ন করলো না, শুনতে পারতো খেয়েছ। না, শুনেনি। আমার কিছু ভালো লাগছে না, আমার স্ট্রেস লাগছে, সবকিছু আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। ভেতর থেকে কষ্ট হচ্ছে। মেঘ, কি বলে সান্ত্বনা দিবি তুই আমায়? কি বলে সান্ত্বনা দিবি? আমার কোন সান্ত্বনা গায়ে লাগবে না। কাঁদতে কাঁদতে বসে পড়ে মেঘ। নিচে থাকা সার্ভেন্টরা মেঘের কান্না শুনছে, কিন্তু বুঝতে পারছে না মেঘ কি বলছে, কারণ মেঘ তো বাংলা ভাষা ব্যবহার করছে। আমান মেঘর হসপিটালে যাওয়ার খবর অনেক আগেই পেয়ে গেছে। দেরি না করে সে মেঘের বের হবার সাথে সাথে ডক্টরের সাথে কথা বলতে যায়। ডক্টরের কথাগুলো শুনে সে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে রুমে যাবে এমন সময় মেঘের কান্না করে বলা সব কথাগুলো আমান শুনে ফেলে। আমানের চোখে পানি গড়িয়ে পড়ছে, বৃষ্টির পানির মতো ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। মেয়েটার সাথে অন্যায় হচ্ছে, কিন্তু আমানের হাত পা ও যে বাধা। মেঘ, শান্ত হ। হাতে পারছি না শান্ত। আমায় বাংলাদেশে পাঠিয়ে দে। মেহজাবিন আমারে বাঁচাতে চাইলে বাংলাদেশে পাঠিয়ে দে, কিন্তু ভাইয়া রাজি হবে না। মেহজাবিন মেঘকে জড়িয়ে ধরে। মেঘ কাঁদছে, এর মধ্যে আমান চোখের পানি মুছে মুড নিয়ে রুমে ঢুকে। মেহজাবিন মেঘকে জড়িয়ে রেখেছে এখনো। আমান আশাতে মেঘ আমানের দিকে তাকায়।
মেহজাবিন মেঘকে ছেড়ে দেয়। আমি এখন আসছি, খেয়ে নিস প্লিজ। মেহজাবিন চলে যায়। মেঘ চোখ মুছে সেখান থেকে উঠে দরজার দিকে এগিয়ে আসে। বাইরে যাওয়ার আগেই আমান মেঘের সামনে নিজের হাত দিয়ে দরজা আটকে দেয়। এতে দরজাও আটকে যায়, মেঘও আটকে যায়। মেঘ চোখ বন্ধ করে আমানের দিকে তাকায়। কোথায় যাচ্ছ? পাশের ঘরে। কেন? মরতে। মেঘের কথায় আমানের রাগ হয়ে গেল। মেঘের হাত দুটো ধরে দেয়ালে আটকে ধরে। আমার ব্যথা লাগছে। তুমি কি বললে? আমার যা ইচ্ছে তাই বলতেছি। পারো না বলতে? ছাড়ুন, পথ ছাড়ুন। তুমি কোথায় যাওয়ার কথা বলছো? বাংলাদেশ যাব আমি। না, আপনার কথা মতো না। তোমার ছাড় দিয়েছি বলে কি ভেবেছো অনেক বেশি উড়বা? তা হবে না মিসেস খান, বিয়ের আগের এগ্রিমেন্টের কথা মনে আছে? কি মনে হয় আপনাকে আমি ভালোবেসে বিয়ে করেছি? ভালোবেসে বিয়ে করলে কি এগ্রিমেন্ট করতাম? মেঘ আমানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভালোবাসার জায়গাটা ঘৃণায় পরিণত হচ্ছে এখন। আমান হাত নামিয়ে পেছনে ফিরে। আমার বাচ্চার সুস্থতার জন্য তোমায় খেতে হবে, সুস্থ থাকতে হবে। আমার বাচ্চার কিছু হলে মনে রেখো, তোমার পরিবারকে আমি ছেড়ে দিব না। তাই যা করবে ভেবে চিন্তে করবে। কথাটা বলে আমান তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মেঘ সেখানে দাঁড়িয়ে আমানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। এই মানুষটাকে সে কেন এত ভালোবেসে ফেলেছিল? কেন? মেঘ দরজা খুলে অন্য রুমে চলে আসে। দাঁড়িয়ে থাকার কোন ইচ্ছে নেই। মেঘের ভীষণ কষ্ট হচ্ছে। অন্য রুমে এসে নামাজের পাটিতে কান্নায় ভেঙে পড়ে মেঘ। এটাই একটা উপায় শান্ত হবার। কাঁদতে কাঁদতে নামাজের পাটিতে ঘুমিয়ে যায় মেঘ। আমান গোসল সেরে মেঘকে ফ্লোরে দেখে তাকে তুলে বিছনায় শুইয়ে দেয় আর চাদর টেনে দেয়। মেঘের কপালে গাঢ় চুমু দেয়। সৃষ্টিকর্তা আমাকে বেঁধে রেখেছে। তোমার আমায় এখন সব থেকে বেশি প্রয়োজন, কিন্তু আমি একজন কেয়ারলেস বাবা। আমি একজন বাজে স্বামী। মেঘ আমানের চোখে পানি। কষ্ট যে তার কম হচ্ছে তা কিন্তু না। আসল রহস্যটা কি? কেন মাহিমা মেঘকে মারতে চায়? উত্তর ধীরে ধীরে মেঘের ঘুম ভাঙে বিকালে। ঘুম ভাঙতে সমনে দেখতে পায় সার্ভেন্ট ইরাকে, হাতে ভাতের প্লেট। ম্যাম। ইরা প্লিজ এইগুলো আমার সামনে থেকে নাও। ম্যাম প্লিজ খান, নইলে স্যার আমাদের কাজ নিয়ে যাবেন। আমি চাই না। আমাদের জন্য ম্যাম, প্লিজ ম্যাম। ইরার আকুতি শুনে মেঘ ইরার থেকে প্লেটটা নেয়। মেঘ বেবির কথা চিন্তা করে অল্প কিছু খেয়ে নেয়। ম্যাডাম সব শেষ করুন। আর এটাই সব নয়। মা প্লিজ এগুলো নিয়ে যান, আমার খারাপ লাগছে। ইরা বুঝতে পারে মেঘ আর খাবে না, তাই খাবারগুলো নিয়ে চলে যায়। ইরা যেতে মেঘ ওয়াশরুমে চলে যায়। মেঘের গা গুলাতে থাকে। মেয়েটার কষ্ট হচ্ছে ভীষণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 বার বমি হওয়ার কারণে মেঘ সিক হয়ে পড়েছে। পিঠটা বিছনায় ঠেকিয়ে চোখ বন্ধ করে রয়েছে। মাথা ভার হচ্ছে। মুড সুইং হচ্ছে। শরীর খারাপ লাগার কানে কেন জানি না বেশ কষ্ট হচ্ছে মেঘের। আমান অফিস থেকে এসে মেঘের রুমের দিকে উকি দেয়। মেঘকে ওভাবে থাকতে দেখে আমান ভয় পেয়ে যায়। দৌড়ে রুমে এসে মেঘের কাছে দাঁড়ায়। সকালে আমান এত জোরে চেপে ধরেছিল মেঘের হাত যে ফর্সা হাত দুটো লাল হয়ে আছে। আমান সেদিকে তাকিয়ে চোখ বুজে নেয়। আমান মেঘের কপালে হাত দেয়। কারোর স্পর্শ পেয়ে মেঘ চোখ খুলে তাকায়। আমানকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। শক্তি নেই ওর সাথে কোন কথা বলার। আমান বুঝতে পারে মেঘের জ্বর আসছে। কিন্তু কেন? আমান মেঘকে কিছু না বলতে দিয়ে 5 কোলে তুলে নেয়। মেঘ আমানের দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে।
আমান সেদিকে পাত্তা না দিয়ে মেঘকে বেডে শুইয়ে ব্ল্যাঙ্কেট টেনে দেয়। আমান ডক্টরকে কল করে। মেঘের জ্বর বাড়তে আছে। ডক্টর কিছু সময় পর এসে দেখে চলে যায়। ঔষধ দিয়ে যায়। মেঘকে ঔষধ দিয়ে ওর মাথায় লবণ পটি দেওয়া শুরু করে, যদি জ্বরটা একটু কমে। রাত 1টা। মেঘের জ্বর তো কমছে না, উল্টে বাড়ছে। আমানের ভীষণ চিন্তা হচ্ছে এবার। জ্বরের জন্য কি কি আবোল তাবলো বলছে মেঘ আমান আদো শুনতে পাচ্ছে। এভাবেই রাত কাটে। আমান ঘুমায় নি রাতে। সকালে মেঘের হাতের কাছে মাথা ঠেকিয়ে আধশোয়া হয়ে শুয়ে আছে আমান। হয়তো একটু আগেই চোখটা লেগে এসেছে। ফোনটা বেজে উঠতে আমান চোখ খুলে। মেঘ এখনো ঘুম। আমান ফোনটা জলদি পিক করে। ওপাশ থেকে কিছু কথা শোনার পরেই আমানের চেহারার ভাব পরিবর্তন হয়ে যায়। আমি দ্বিতীয় কোন অশান্তি চাই না। ওই মহিলাকে করিয়া নিয়ে এসো, ওর করা অন্যায়ের হিসাব তো আমি নিব। আমান ফোনটা কেটে দেয়। মেঘের কপালে হাত দেয়। রাতের মতো প্রচুর জ্বর না থাকলেও জ্বর মেঘের আছে। আমান মেঘের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর কিচেনে গিয়ে খাবার রান্না করে নিয়ে আসে। মেঘ এখনো ঘুম। আমান মেঘের মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার তখন দোষ নেই, তাহলে কিসের শাস্তি পাচ্ছে ও? কিসের উপর ভিত্তি করে ওকে এভাবে মানসিক প্রেসারে রেখেছে আমান? সত্যি এগুলো ভাবলে নিজেকে বড্ড ছোট মনে হয়। নিজের বউ আর বাচ্চার সঠিক খেয়াল রাখতে পারেনি সে, এমনটা মনে হয়। আমান খাবারটা দেখে মেঘের কপালে হাত দেয়। মেঘ মেঘ উঠো। মেঘ হালকা চোখটা খুলে। উঠো, খেতে হবে। ভালো লাগছে না। কথাটা বলে আবারও চোখ বুজে নেয়। আমান মেঘের কপালে হাত দেয়। কিছু খেয়ে আবার ঘুমিয়ে যেও মেঘ। মেঘ নিঃশ্বাস ফেলে। আমান মেঘকে হেলায় দিয়ে আদশোয়া করে বসায়। মেঘকে খাইয়ে ফ্রেশ করে দেয়। আজ আমান অফিস যাবে না। মেঘকে রেখে যাওয়া সম্ভব না। মেঘ অবাক হচ্ছে আমানকে এত খেয়াল নিতে দেখে। কিছুদিন আগের আমান আর আজকের আমানের মধ্যে যেন আকাশ পাতাল তফাতে। কিছুতেই দুজনকে মিলাতে পারছে না মেঘ। বড্ড ঘোলাটে লাগছে সবকিছু। কিন্তু এই মুহূর্তে তার মাথায় যন্ত্রণাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। মনে হচ্ছে মাথাটা কেটেই ফেলি। মেঘ আধশোয়া থেকে নেমে বালিশে শুয়ে পড়ে। সহ্য হচ্ছে না আর। কোনভাবেই ভালো লাগছে না। জ্বর জিনিসটাই এমন হলে আর কমতে চায় না। হবার পরে যে যন্ত্রণা তা সহ্য করাও যায় না। বাংলাদেশে রিমি খাবার রান্না করছিল। কাল মেঘের জ্বর এসেছে এ কথা আমান তাকে বলেনি। বাবার আর নিজের জন্য খাবার গুছিয়ে রিমি মেঘকে ফোন করে। পাশে মেঘের ফোন বাজতে দেখে আমান সেটা তুলে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। না ভাইয়া। ও ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো না, তোমার আপুর জ্বর আসছে। কি বলেন? কখন থেকে? কাল রাত থেকে। ওহ আল্লাহ, ওর সমস্যা আছে। কি সমস্যা? ওর জ্বর হলে অনেক বেশি হয় আর সহজে কমে না, ছোট থেকেই এটা হয়। ওর জ্বর কখনো নরমাল হয়নি, সব সময় ভয়াবহ রূপে হয়। ডক্টর ঔষধ দিয়ে গেছে, তাও কমছে না। খেয়াল রাখেন। ও তো আর এখন একা না। মম। বাবা কেমন আছেন? বাবা আছেন আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, রাখছি। আল্লাহ হাফেজ। রিমি ফ্যান কেটে বাবাকে খেতে দেয়। মেঘের কিছু হয়েছে রিমি? না বাবা, কি হবে? তুমি তো জানো তোমার নাতি বা নাতনি আসতে চলেছে। তার জন্য কিছুটা অসুস্থ। ওর সাথে একটু কথা বলিয়ে দিস। হ্যাঁ বাবা, টিউশন থেকে এসে বলিয়ে দিব। আচ্ছা।
রিমি বেরিয়ে যায়। মাহিমা রহমান ঘরের মাঝে পায়চারি করছে। মেঘ প্রেগন্যান্ট, এই বাচ্চাটা ভূপৃষ্ঠ হলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। যে উইল আমার বাপ করে গিয়েছে তা সব সত্যি হয়ে যাবে না। না, কোন মতেই এই উইলকে মানা যাবে না। কেন মতে না? এটা সম্ভব না। কোন মতে না? আমি তো মেঘকে মারার জন্য মরিয়া হয়ে আছি, এখন দেখি ওর বাচ্চাও আছে সাথে। ড্যাম, আমি পাগল হয়ে যাব। আমান ভীষণ চালাক। আচ্ছা, ও কি শুধু দেখাচ্ছে যে ও মেঘকে ভালোবাসে না, নাকি সত্যি ও ভালোবাসে না? শুধুমাত্র সম্পত্তি আত্মসাৎ করার জন্য এসব করছে। আমান যদি সত্যি এমন করে তাহলে পস্তাবে। ওর সামনে ওর বউ সন্তানকে মারব আমি। ম্যাম, সে সুযোগ পাচ্ছেন কই? আমাদের সব গার্ড মারা পড়েছে। আপনাকে ধরতে এসেছে মানুষ। কি বলছিস ভাই? মারা পড়েছে মানে কিভাবে? আর সবাই জানতো কিভাবে এই জায়গার কথা? ম্যাম, এত কথা বলার সময় নেই, পালানো পেছনের গেট দিয়ে। মাহিমা বেগম গর্ডের কথা শুনে বাড়ির পেছনে থেকে ছুটে আসে। কোরিয়া আমান মেঘের কাছে বসে আছে। মেয়েটা চোখ বন্ধ করেই শুয়ে আছে। আমান মেঘের পেটে হাত বুলায়, পেটে ছোট্ট একটা কিস দেয়। বাবু, মাকে বেশি কষ্ট দিবা না, জলদি চলে আসে। বাবা অপেক্ষা করছে তোমার জন্য। তুমি আসবা, তোমার হাত ধরে খেলবো। তুমি, আমি, মা, আমাদের ছোট সুন্দর পরিবার হবে। বাবা তোমায় ভীষণ ভালোবাসে। এভাবে কেটে যায় 4 দিন। মেঘ এখন সুস্থ। আমান এই কয়দিন মেঘকে ছেড়ে একদিনও অফিসেও যায়নি। আমানকে দেখে মেঘ অবাক হচ্ছে। এত করছে ছেলেটা আমার জন্য, অথচ সবই মিথ্যে, শুধুমাত্র বাচ্চাটার জন্য। মেঘ একটা নিঃশ্বাস ফেলে। আমান বুঝতে পারে মেঘ কি ভাবছে। মুচকি হেসে মেঘের কোমর জড়িয়ে ধরে। মেঘ কেঁপে ওঠে। কি করছো? মেঘ কেঁপে ওঠে। আমান মুচকি হাসে। কিছু না। আমি তো দেখতে পাচ্ছি কিছু করছো। কিছু করছি না, চুল শুকাচ্ছি। ভালো তো, আমি শুকিয়ে দিই। না, লাগবে না। কেন লাগবে না? আপনার সমস্যা কি? আমান ড্যাশ। আমার আবার কিসের সমস্যা? আপনার মতিগতি সব আমি বুঝি না। বুঝবে একদিন। না, আমি আজই বুঝতে চাই। মেঘ, বলুন। শোনার পর তুমি শান্ত থাকতে পারবে? হ্যাঁ পারবো, আমায় বলেন। শুন তবে। অতীত। তোমার মা যে তোমার সৎ মা, সেটা কি তুমি জানতে? হ্যাঁ জানি। আমার মা আমার মায়ের চাচাতো বোন। হ্যাঁ সেটাই, তোমার মা সারাটা জীবন তোমায় হিংসা করে গেছে। তোমায় আর রিমিকে শুধু উপর দিয়ে ভালোবেসে গেছে, ওনার মনে কখনোই মেয়ের মতো হয়ে ওঠোনি তোমরা। তুমি কে? তুমি এগুলো কি করে জানলে? আমি সেই মেঘ, তোমার সৎ মা সম্পর্কে আমার খালা হন। তোমার সৎ মায়ের বোনের ছেলে আমি। তুমি সেই আমান খান? হ্যাঁ আমি সেই। তাহলে বিয়ে আগে এগুলো কেন বলেছিলে? কারণটা শুরু থেকে বলি। আমার মা তোমার আসল মায়ের থেকে কথা নেয় যে তার ছেলে মানে আমার সাথে বিয়ে একমাত্র তার মেয়েরই হবে। মানে তোমার বোমার বিয়েটা ছিল আগে থেকেই ঠিক। তোমার তখন 4 বছর বয়স, রিমি তখন মাত্র 1 বছর এখনো হয়ে পারেনি। আমি তখন 10 বা 11। তোমার আসল মা তোমার বাবা। আমি আমার মা, আমার বাবা আর মাহিমা রহমান মানে তোমার সৎ মা গেছিলাম ঘুরতে। কারণ আমরা কোরিয়া থেকে বাংলাদেশ এসেছিলাম সেবার। সবাই অনেক খুশি ছিল, শুধুমাত্র মাহিম রহমান বাদে। তোমার সৎ মা আমার বাবাকে পছন্দ করত, তিনি কখনোই আমার মাকে আমার বাবার সাথে দেখতে পারেনি। সব সময় আমার মাকে হিংসা করত। নানা জান ভেবেছিল মাহিমা রহমান হয়তো সময়ের সাথে বদলে যাবে, তাই অনেকগুলো ভুলকেও তিনি নিরদ্বিধায় মাফ করে দেয়।
কিন্তু সেদিন মাহিমা বেগম সত্যি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছিল। সেদিন আমাদের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করাই মাহিমা বেগম। তোমার মা সহ আমার মা বাবা মারা যায়। মাহিমা বেগম জীবনের মতো সন্তান হবার ক্ষমতা হারায়। সেখানেই সব শেষ হয়নি। ওর লোকগুলো আমায় এমন একটা জায়গায় বন্দি করে রেখেছিল সেখান থেকে বের হওয়া মুশকিল। নানা জানতো আমি মারা গেছি। কিন্তু সেদিন একজনের সূত্র ধরে জানতে পারে আমি বেঁচে আছি, তখন সে আমায় নিয়ে মাহিম বেগমের সামনে দাঁড় করাই। সেদিন মাহিমা বেগমের আসল রূপ আমি দেখেছিল। অতীত, তুমি সারা জীবন এটা করে গেছো বাবা। আমার কখনোই আমার বউকে পছন্দ ছিল না। আমার ভালোবাসার মানুষটাকে তুমি আমায় দিলে না, আর কি চাও তুমি? তোকে আমি পুলিশে দিব মাহিমা, তোর জন্য আজ এই ছোট্ট বাচ্চারা এতিম। তুমি বেঁচে থাকলে দিও। আমানের নানাজান থ হয়ে যায় মেয়ের কথা শুনে। আমি কালী বোমার নামে থাকা সম্পত্তির মালিক হিসাবে আমান আর মেঘের অনাগত সন্তানকে উইল করব, তুই কি করিস তারপর দেখব। বর্তমান। সেদিন নানাজান তোমার বাবাকে কিছু বলেনি। ভেবেছিল এক সব ঠিকঠাক করেই বলবেন, কিন্তু যেদিন নানা উইল করল সেদিন মাহিমা বেগম আমার সামনে নানাজানকে মেরেছিল। ঘৃণা হয় জানো ওই মহিলাকে নিজের খালামনি বলতে। আমায় সে নরকের থেকেও খারাপ জায়গায় পাঠিয়ে দিয়েছিল। আমি তো কত রাত না খেয়ে কাটিয়েছি, কত রাত রাস্তায় কাটিয়েছি। আজকের এই সফলার জন্য শুধুমাত্র তুমি দায়ী। আমি কি করে কেন জানি না, আমার পড়তে মন না চাইলে তোমার কথা ভাবলে পোড়ায় মন আসত। আমি অনেক কষ্ট করেছি যেখানে ছিলাম, সেখান থেকে হয়তো বেরি হতে পারতাম না। ওরা খুন খারাপ ছিল, শিশু শ্রম করাতো, নির্যাতনও কম করেনি, কিন্তু আমাকে ঘাবড়াতে পারেনি। একদিন আমার বাবার এক বন্ধু আমায় বের করে সেখান থেকে আশ্রয় দেয়। সেখান থেকেই বড় হওয়া। উনি কেরিয়া থাকতেন, সেখান থেকে আমিও কোরিয়াতেই আছি। আমার দাদা দাদি তখন ছিলেন। এত কিছু হয়ে গেছে ওনারা জানতেন না। ওনারাও ভেবেছিলেন আমি মারা গেছি, কিন্তু আমার বাবার বন্ধু আমায় তাদের কাছে দিয়ে আসে। তারপরে আমি জানতে পারি তোমার বাবাকে মিথ্যা কথার জালে ফাঁসিয়ে উনি বিয়ে করে। ওনার রাস্তা ক্লিয়ার হতে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। আমার তোমার প্রতি রাগ দেখে তোমার সৎ মা কিছু করছিল না। যদি দেখতো তুমি ভালো আছো, বাংলাদেশে থাকা রিমিরও সমস্যা হতো, সাথে তেমার এবং আমার অনাগত সন্তানেরও। মেঘ কেঁদে দেয়। এত কিছু আমি কেন জানতাম না আমান? তোমায় বলিনি তাই প্লিজ কেঁদো না। সেমিকোলন। আমার বোনটার কি হবে? আজই সব কিছুর শেষ হবে মেঘ। রিমিকে আর বাবাকে আমি নিয়ে আসব। আর মাহিমা বেগম পালিয়েছে, ওনাকে একবার হাতের কাছে পাই, দেখো কি করি। আমান মেঘকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে এটাই সব থেকে শান্তির স্থান মেঘের কাছে, সত্যি সব থেকে সুরক্ষিত স্থান। ছেলেটা কত কষ্ট করেছে নিজের জীবনে। মেঘ আমানের শার্ট আঁকড়ে ধরে। আমান মেঘের কপালে হাত বুলায়। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে। এই মেয়েটার মধ্যে যা আছে তা সত্যি কারোর মধ্যে নেই। মেয়েটা সত্যি অসাধারণ। আমান চোখ বন্ধ করে নেয়। হঠাৎ কারোর ফোন পেয়ে আমান চোখ খুলে ফোনটা ধরে। ওপাশের কথা শুনে আমান বাঁকা হাসে। ওখানেই রাখো, আমি আসছি। ফ্যান কেটে দেয়। মেঘ চলো। কোথায়? এসো চলো, দেখো সারপ্রাইজ আছে। মেঘকে চোখ বেঁধে আমান নিচে নিয়ে আসে, পাজজল করে। মেঘের চোখ খুলে দেওয়ার সাথে সাথে সামনে বাবা আর বোনকে দেখতে পায় মেঘ। মেঘ গিয়ে রিমিকে আর বাপকে জড়িয়ে ধরে। অনেক দিন পর বাবাকে দেখছে, ভীষণ খুশি লাগছে সত্যি।
ধন্যবাদ আমান। ওরা আমারও পরিবার। ধন্যবাদ দিচ্ছ কেন? মেঘ পেছনে ফিরে। মেঘ, আসল উপহার এখনো বাকি আছে। মানে? বাবাকে ভেতরে নিয়ে যাও, ওনাকে রেস্ট করতে দেও। আমানের একজন গার্ড আজিজ রহমানকে নিয়ে চলে যায়। চলো তোমরা। আমান মেঘ আর রিমিকে নিয়ে বেরিয়ে আসে। বেশ কিছু সময় ড্রাইভ করার পরে ওরা পৌঁছায় একটা জেলে। মেঘ অবাক হয় এখানে কেন আনা হয়েছে তাদের। আমান মেঘ রিমিকে নিয়ে ভেতরে আসে। একটা স্পেশাল রুমে মাহিমা রহমানকে রাখা হয়েছে। মেঘ রিমি মাহিমা রহমানকে দেখে অবাক হয়। উনি সব গুনাহ কবুল করেছে, এখন ওনার শাস্তি এটা। কিন্তু কখন কি করে? ওনার ভীষ শখ ছিল কোরিয়া আসার। আমি ওনাকে কোরিয়া নিয়ে এসেছিলাম। তারপর ওনাকে ড্রিঙ্ক করিয়ে আমার গার্ডরা সব ভুল স্বীকার করিয়ে রেকর্ড করে নেয়। তোমায় মা বলেছি, আমি এটা ভাবলেও রাগ হয় জানো মাহিমা বেগম। কেন করলে এটা? কখনো জেনেও তোমায় বুঝতে দেয়নি যে তুমি আমার সৎ মা, আর তুমি করলে। ছি মাহিমা, তোমায় মা বলার থেকে মরে যাওয়া ভালো। মেঘ কথাগুলো বলার সময় চোখ দিয়ে কিছু পানি গড়িয়ে পড়ে। কাঁদিস না আপু, কাঁদছিস কেন? এই মহিলার জন্য কিসের কান্না? তুমি এখানেই পস্তাও মাহিমা। আমান মাহিমা বেগমের কাছে আসে। মনে আছে তোমায় বলেছিলাম আজ থেকে 15 বছর আগে কেঁদে কেঁদে বলেছিলাম আমার সময় আজ খারাপ, কাল তোমার হতে পারে। সেদিন তুমি হেসেছিলে মাহিমা, আজ আমার হাসার দিন। মাহিমা রহমানের মনে পড়ে যায় সেদিনের স্মৃতি। সত্যি ছোট আমান সেদিন কেঁদে কেঁদে বলেছিল, হিংসা সত্যি মানুষের পতনের মূল। হিংসায় মানুষ এত হিংস্র হয়ে পড়ে যে সত্যি খারাপ ভালোর তফাতে খুঁজে পায় না। এটাই হিংসা। 5 বছর পর মেঘ তার 4 বছরের ছেলে আর 2 বছরের মেয়েকে নিয়ে খেলা করছে। রিমি এসে তুবা কে কোলে নেয়। আমার মাটা কি করে? মণিমাকে মিস করেছে আমার বাচ্চাটা। হ্যাঁ, মণিমাকে অনেক মিস করেছে তুবা। আর আমার রিহাম বাবা কি করেছে? রিহাম তো মণিমাকে ভীষণ ভালোবাসে। ওলে আমার বাবাটা, চলো আমরা ঘুরে আসি। হ্যাঁ চলো মণিমা। রিমি ওদেরকে বেরিয়ে মেঘের কানের কাছে আসে। টেক ও টাইম বেবি, ভাইয়াকে আর তোকে আজ একা ছেড়ে দিলাম। মরবো ফাজিল। রিমি খিলখিল করে হেসে দেয়। তারপর বেরিয়ে আসে। রিমি বেরোতে আমান আসে রুমে। মেঘকে পেছনে থেকে জড়িয়ে ধরে। বউটা কত ভালোবাসি। কত ভালোবাসো বলো তো? অনেক। তাই? হুম। কল্পনায় হলেও শুধু আমারই থেকো মেঘ। তুমিও, তোমায় ছাড়া আমি অচল, বুঝেছো মিস্টার খান? হুম মিসেস খান। আমান মেঘকে জড়িয়ে ধরে এমন ভাবে যেন মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বে না, এভাবে আগলে রাখবে। বেঁচে থাকুক পৃথিবীর বুকে হাজারো ভালোবাসা। সমাপ্ত।